আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে 2024 সালের প্রথম দিন রূপরসতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে রূপতত্ত্ব নিয়ে আলোচনা করেছি। রূপতত্ত্বের বানানটা একটু ভুল হয়েছে, এটা একটু কারেকশন করে নিও। ঠিক আছে, এটা হবে রূপতত্ত্ব। ওকে। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের রসতত্ত্ব। রসতত্ত্ব সাবজেক্টটা মজার, খুব অল্প। এখানে একটা কমন প্রশ্ন ছিল, রস কত প্রকার ও কি কি, এটা গত বছর এসে গেছে। তো আমাদের এজন্য বাকি বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হবে। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হলো রসতত্ত্ব। রস কি, রস কত প্রকার ও কি কি, রসের সাথে আরো যে বিষয়গুলো আছে আহ সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এখানে আমি একটু বলে রাখি যে তোমরা ক্লাসটা যে শুরু হওয়ার আগে খাতা কলম নিয়ে নাও, কারণ স্লাইডে সবকিছু নাই। হুম। এখানে আমি কিছু জিনিস আহ উম, আহ, বাড়তি তোমাদেরকে আলোচনা করব। সেই জিনিসগুলো তোমরা নোট করে নিবে খাতায়, এবং পড়ার সময় সেটা তোমাদের একটা ভালো ফিডব্যাক দিবে আশা করি। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা রসতত্ত্বের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে চলে যাচ্ছি যেটা আমাদের গত ক্লাসে এসেছিল, যে গত পরীক্ষাতে এসেছিল, যে রসতত্ত্ব, রস কত প্রকার ও কি কি। তো আমরা রসতত্ত্ব বলার আগে আমাদের রসটা কি জিনিস সেটা একটু আলোচনা করার বিষয় আছে। রস কি, আমরা রস কাকে বলে, এই যে যে রস জিনিসটা আমরা আলোচনা করব, রস বলতে আমরা কি বুঝি? কারো কি কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া নাই, কেউ কোনো কথাই বলতেছে না। তো তোমরা এভাবে কথা না বললে আমি জুম দিয়ে ক্লাস নেওয়ার তো কোনো দরকার নাই। আমি সরাসরি ওই ইয়া গ্রুপে লাইভে গিয়ে ক্লাসটা নিয়ে নিতে পারবো। ওখানে তার কোনো কথা বলার দরকার হবে না। রস বলতে আমরা যেটা বুঝি, রসটার অর্থ হচ্ছে যে আমাদের স্বাদ। আমরা যে কোনো একটা কিছুর স্বাদ আস্বাদন করি না, টেস্ট করে দেখি কিনা, স্যার ইংরেজি আছে স্যার। যা যেটাকে আমরা বলি। আস্বাদ স্যার, জি হ্যাঁ স্যার, যা আস্বাদন করার যোগ্য তাই রস। আস্বাদন করার যোগ্য তাই রস, এটা তো বইয়ের ভাষা, তুমি কি বুঝো? আহ, স্যার আমরা যা বুঝতে পারি, যেমন আমরা একটা গল্প পড়লাম অথবা আমরা একটা নাটক পড়লাম, ওটা পড়ে আমাদের যে মনের মধ্যে যে ধারণাটা হয় অথবা যে অন্য কোনো কিছু হয়, ওটা স্যার রস। হ্যাঁ, আমরা এভাবে আমাদের মনে করো কোনো কিছু একটা টু টেস্ট, ঠিক আছে, টু জি টেস্ট স্যার। করাটা বা টু ফিল এর ব্যাপারটা যেটা আসে, সেগুলো হচ্ছে আমাদের রস। এবং এই কোন জিনিসকে ফিল করা, কোন জিনিসকে টেস্ট করে দেখা, সেটাকে আমরা রস বলতে পারি। এটা আবার মানে কোনো কিছু ভালোবাসা বোঝাতেও কি, টু লাভ বোঝাতেও কি আমার এটা রস আমরা ব্যবহার করতে, কথাটাকে ব্যবহার করতে পারি। তো এখন এখানে মূল সমস্যাটা হচ্ছে যে আমরা রস বলতে, আমরা যে মিষ্টির রস আছে সেই মিষ্টির রসকে যাতে আমার মনে না করি। কেমন আমাদের কারণ হচ্ছে যে আমরা এই যে কোনো খাদ্যের একটা রস যেটা থাকে, সেটা আমরা কি দিয়ে টেস্ট করি? এটা উচ্চারণ কি হবে বলো, নজরুল বলো। স্যার দেখা দিলে। নেটওয়ার্ক। স্যার আচ্ছা। নেটওয়ার্ক ডিস্টার্ব করছে স্যার। কি রস তত্ত্ব?
আরে, এটাকে বলা হয় জিহ্বা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে জিহ্বা, ঠিক আছে। এটার উচ্চারিত রূপ কি হবে? জিহ্বা। হ্যাঁ, তা আমরা সবাই বলি যে কি জিহ্বা। জিহ্বা হবে না, এটা উচ্চারিত রূপ হবে জিহ্বা। তো আমরা সাহিত্যে রস বলতে খাদ্যবস্তু আমরা যে জিহ্বা দিয়ে টেস্ট করি, ঠিক আছে, এটাকে বোঝায় না। আমাদের আমাদের এই সাহিত্যের যে রসটা আছে সেটা বোঝার জন্য আমাদের একটা অন্তর থাকতে হবে, আমাদের একটা কি থাকতে হবে, আত্মা থাকতে হবে, ঠিক আছে। অন্তর অথবা আত্মা জিনিসটা থাকতে হবে। আমরা যদি এই আত্মা বা অন্তরের যে অনুভূতির ব্যাপারটা আছে সেটা যদি না থাকে, তাহলে আমরা রস আস্বাদন করতে পারবো না। এই রসটা কিন্তু আমাদের সাহিত্যের প্রধান জিনিস। সাহিত্যের প্রধান জিনিস কি? রস। রস। কারণ হচ্ছে যে দেখো, আমরা বিভিন্ন মুভি দেখি না, কোনোটা দেখে আমাদের দুঃখ লাগে, কোনোটা দেখে আমাদের আনন্দ আসে, কোনোটা দেখে আমাদের মনে ভাব আসে। তো এই যে যে কোনটা কি কারণে আসে, সেগুলো কিন্তু এই রসের কারণেই আসে। তো আমাদের এই রসের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে, রসের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কি, রসের উদ্দেশ্য হলো আনন্দ দান। ওকে। রসের উদ্দেশ্যটাকে যদি আমরা ইয়ে করি, তাহলে সেটাকে বলতে পারবো এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আনন্দ দান করা। যেমন আমরা নাটকটা যখন মঞ্চে অভিনীত হয়, সেটা আমাদের কি করে, এই আনন্দ দেয় না? সেই আনন্দ, আনন্দ মানে কিন্তু আবার আমরা অনেক সময় ভুল করে মনে করি যে কি, আনন্দ মানে হচ্ছে যে হাসি, আনন্দ মানে হচ্ছে খুশি। হ্যাঁ, এখানে আনন্দ দান বলতে কিন্তু সেটাকে বোঝানো হচ্ছে না। কারণটা কি আমি বলি, আমরা যে সময় দুঃখের নাটক দেখি, দুঃখের নাটক দেখে আমাদের মনে একটা দুঃখের ভাব আসতেছে, তাই না? এখন দুঃখের নাটক দেখে যদি আমাদের হাসি আসে, তাহলে সেটা কিন্তু সঠিক আনন্দ আমাদের হচ্ছে না। আমরা জানি যে নাটকটা দেখলে, দুঃখের নাটক এটা দেখলে আমাদের দুঃখ লাগবে মনে, হ্যাঁ, কষ্ট লাগবে মনে, তারপর আমরা এটা দেখি, এবং এই যে যখন এটা আমাদের দুঃখের অনুভূতি তৈরি করে, এটা হচ্ছে আনন্দ দিচ্ছে, ঠিক আছে। তা আমাদের এই সাহিত্যের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান এবং এই রস সৃষ্টি করা। ওকে। এই রস সৃষ্টির মাধ্যমে একটা ভালো সাহিত্য গড়ে ওঠে। তো এখানে বিশ্বনাথ কবিরাজ নামে একজন আলংকারিক আছেন, নামটা একটু খেয়াল করো। বিশ্বনাথ কবিরাজ। এই কবিরাজ মানে আবার ওই যে কবিরাজ বলে যে ওই কবিরাজ না, এই কবিরাজ মানে হচ্ছে যে কবিদের রাজা, ঠিক আছে, একটা ইয়ে থেকে আসছে যে, তিনি সংস্কৃত ভাষায় একটা কথা বলছেন যে, এটা নোট করতে পারো, বাক্যং রসাতং কাব্যং। বাক্য রসাতং কাব্যং, ঠিক আছে। এই জিনিসটা তোমরা ইয়ে করে রাখতে পারো, তাতে তোমাদের, তোমরা এক একজন এক এক টাইমে আসো, এগুলো ডিস্টার্বিং। বাক্যং রসাতং কাব্যং, আমি যে এখন এটা করছি, এখানে আমার অনেকগুলো একসাথে, দুই হাত তিন হাত কাজ, ইয়ে মানে হাত আর একটা থাকলে মনে হয় সুবিধা হতো, এরকম মনে হয়। তো যাই হোক, তিনি এই আলংকারিক যে বিশ্বনাথ কবিরাজ, এই বিশ্বনাথ কবিরাজ কথা বলছিলাম, তিনি একটা কথা বলছে, বাক্যং রসাত্তং কাব্যং, মানে হচ্ছে যে কাব্যই হচ্ছে সেই বাক্য, রস যার আত্মা। ওকে। তো আমরা এইসব ইয়ে থেকে আমরা আমরা কি বলতে পারি, রসটা কি জিনিস? রসটা হচ্ছে যে আমাদের যেটা আমাদের মনে আহ আস্বাদিত হয়ে, বা যেটা আমাদের মনে অ্যাবজর্ব হয়ে আমাদের হৃদয়টাকে কি করে, বিগলিত করে ফেলে, আমাদের হৃদয়টাকে আহ দ্রবীভূত করে, একটা আনন্দময় মানসিক অবস্থার সৃষ্টি করে, তখনই তাকে বলা হয় রস। তো এখন রসের উৎপত্তি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। তো ভারতবর্ষে খ্রিস্টপূর্ব যুগে নাট্যতত্ত্ব, অলংকার ইত্যাদি সময় রসতত্ত্বের মানে এই শুরুটা হয়। এবং প্রাচীন বিভিন্ন পণ্ডিত ইয়েরা এগুলো নাটককে, যে নাট্যশাস্ত্র যেটা আছে, সেই নাট্যশাস্ত্র থেকে আমাদের রস কথাটা এসেছে। তাহলে এক সময় আমাদের রস বলতে বোঝানো হতো যে এই নাটকের ব্যবহার করা যে বিষয়, সেটাকে রস বলা হতো। একজন হাত তুললো, কে এটা? কে হাত তুললা? একটা মেয়ে হাত তুলছে, নামটা আমার মনে পড়তেছে না।
আচ্ছা, যাই হোক, আমাদের রসের যে প্রকারভেদ, আমরা রসের প্রকারভেদটা পরে আলোচনা করব। আমরা অন্য ইয়ে চলে যাই। রসের পরে আগে আমাদের আরেকটা জিনিস জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের ভাব কি। আমরা কিন্তু অনেক সময় বলি ভাব, বেটা ভাব দেখাইস না, এরকম একটা কথা বলি না, বলি কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ভাব মানে আবার সেই ভাব না, ঠিক আছে? এটা একটা, ভাব শব্দটা একটা সংস্কৃত শব্দ। এটা কি শব্দ? সংস্কৃত শব্দ। তো এই সংস্কৃত শব্দটা আমাদের বাংলা ভাষায় অনেক বেশি ব্যবহৃত হয়েছে, এবং এটা দ্বারা আমাদের বোঝানো হয়েছে যে মানে কোনো একটা কিছু হওয়া। এই ভাব কথাটার অর্থ দ্বারা কোন বোঝানো হয় যে কি কোনো একটা কিছু হওয়া। আমরা দেখো, আমরা আমরা ভাব মানে বুঝি যে মনের একটা ভাব, ঠিক আছে? আবার কেউ কেউ এটাকে আবার বলতেছে যে ইংরেজিতে ইমোশন কথাটার সাথে কি উল্লেখ করেছেন। তো আমরা ভাব, এই যে কথাটা আছে সেটাকে ইংরেজি অনেকে, যেমন ডক্টর সুশীল কুমার, তিনি বলছেন যে এটা ইমোশন। হুম। আবার কেউ কেউ বলতেছে এটা ফিলিংস। হ্যাঁ, আমরা যে কি যেমন মানে ফিলিংস, কেউ কেউ বলতেছে এটা ফিলিংস। হ্যাঁ, মানে আবার কেউ কেউ বলতেছে ইমোশন ফিলিংস এর মাঝামাঝি একটা বিষয়। কিন্তু আমরা যত কিছুই বলি না কেন, ভাবটা হচ্ছে আমাদের একটা মনের একটা অবস্থা, আমাদের একটা, সোজা কথা, এমন একটা সার্বিক মানসিক অবস্থা। আমরা ভাবটাকে বলতে পারি যে একটা সার্বিক মানসিক, ঠিক আছে? এই ভাবটাকে আমরা এভাবেই কথা বলতে পারি। তো আমাদের এই জিনিসগুলো আসলে আমরা জীবনে সারা জীবন পড়ে আসছি একরকম, আমরা এখন যখন এই সাহিত্যের এগুলো আলোচনা করতে যাচ্ছি তখন এগুলো আমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। হ্যাঁ। তো সেইগুলোর সাথে আমাদের একটু অভ্যস্ত হয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে, বারবার এগুলো পড়লে এইভাবে বইয়ের ভাষাতে আমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এই ভাবের বা এই ভাবের যে ঘটনা, মানে ভাবের বহিঃপ্রকাশটা কি? ভাবের বহিঃপ্রকাশটা হচ্ছে যে তোমার আমাদের কান্না, হাসি। হ্যাঁ, হাসি, কান্না, ঠিক আছে, বা কখনো যে চিৎকার করা। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার কি ভাবের বহিঃপ্রকাশ। এভাবে লজ্জা হওয়া, বা অনেক সময় আমরা খুব আবেগে কেঁপে উঠি। হুম। যেমন ওই যে, মনে করো, নতুন নতুন প্রেম করতে গেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হাত ধরলো। হ্যাঁ, তা হাত কাঁপতে থাকে, তো এই যে যে একটা কাঁপুনি আসে না, আর আর একটা অস্বাভাবিক উত্তেজনা কাজ করে না তোমাদের অনেকের ভিতরে? তো এই জিনিসটাকে কি বলা হচ্ছে, ভাবের সাথে তুলনা করা হচ্ছে। তো আমরা এই, তো এসব কিছুর আলোকে আমরা বলতে পারি যে যেটা আমাদের হৃদয়ের যে বহিঃপ্রকাশ করে, হৃদয়ের যে অনুভূতির বহিঃপ্রকাশ, সেটাকে বলা যায় যে বা সাহিত্যের অলংকারে কি অনুযায়ী ভাব। ওকে। এখন আসো, ভাব ও রসের একটা সম্পর্ক আছে, ভাবের সাথে রসের একটা সম্পর্ক আছে। আমরা একটু আগে পড়েছিলাম যে ভাবটা আমাদের সাহিত্যের একটা উপাদান, রসটাও সাহিত্যের একটা অন্যতম উপাদান। মানুষের জীবনের সাথে আহ আমাদের যে কোনো কিছুই ভাবের উপাদান হতে পারে, ঠিক আছে? আমাদের ভাবটা কিন্তু এই যে যে হাসি, কান্না, যেমন এই যে দেখো, মানুষের জীবনের সাথে কথা বলছে। কান্না সব প্রাণী করতে পারে, কিন্তু পৃথিবীতে একমাত্র মানুষই কি হাসতে পারে। তাহলে হাসিটা হচ্ছে যে মানুষের সাথে একটা কি সম্পর্ক যুক্ত বিষয়। আবার আমাদের এই যে আম, এই ভাবটা আমাদের কিভাবে আসে, সেটা অনেকভাবে ভাবটা আসে। যেমন মনে করো, প্রকৃতির কারণে ভাবটা আসে, আমাদের কোনো গল্প শুনে ভাবটা আসতে পারে, ইতিহাস, ঐতিহ্য, হ্যাঁ, পূর্ব অভিজ্ঞতা, এইসব কিছু থেকে আমাদের মনে এই আমাদের একটা মনে একটা কি হয়, কল্পনার উদয় হয়। আর সেই কল্পনাটাকে বলা হচ্ছে যে কি ভাব। তো আবার দেখো, রস জিনিসটা হচ্ছে যে কি, ওই যে ভাবটা প্রকাশ হচ্ছে যেটা, হ্যাঁ, সেটাকেই যখন সাহিত্যে রূপান্তর করা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে রস। তো রবীন্দ্রনাথ এই
মানে এই ভাব এবং রসের সম্পর্কের কথা বলতে গিয়ে একটা কথা বলছে যে মানে আমাদের এই ভাব জগৎটা মানব হৃদয়ে মানব চরিত্রের বহিঃপ্রকৃতির সাথে একটা সম্পর্ক আহ আশ্রয় করে তৈরি হয়ে ওঠে। দেখো ভাবটা ছাড়া, যেমন মনে করো একটা কবির মনে কি হলো, কোনো একটা কিছু বা একটা ইতিহাস বা কোনো একটা মেয়েকে দেখে তার মনে একটা ভাবের সৃষ্টি হলো। যেমন আমরা জীবনানন্দ দাশকে দেখি, সে যখন এই এটা কি বলে, আহ, তার বিখ্যাত কবিতা বনলতা সেন কবিতাটা লিখলো, সে তখন একটা পুকুর পাড়ে বসেছিল, হঠাৎ করে তখন দেখলো যে একটা মেয়ে ইয়া করে পানি নিতে আসছে, সেটা দেখে সে ওখানে পুকুর পাড়ে বসে আহ, কি করলো, তার মনে একটা ভাবের তৈরি হলো। বুঝা গেছে? সেই ভাবটা সে কি করলো, রসে রূপান্তরিত করে কবিতা লিখে ফেললো। এখন জিনিসটা বুঝতে পারছো? তাহলে আগে মনে ভাব আসতে হবে, ভাব আসার পরে আমাদের সেটা কি হবে, ভাব আসার পরে আমাদের এখানে কি রসের ব্যাপারটা আসবে। তো আহ এই যে যে আমাদের ভাব এবং রস এই দুইটা যদি সম্মিলন না ঘটে, তাহলে কিন্তু সাহিত্য যেটা আসবে সেটা আমাদের সাহিত্য হবে না। আমাদের ভাব এবং রূপের এই অনিবার্য মিলন, এটাই আমাদেরকে কি করে সাহিত্যটাকে উপভোগ্য করে তোলে, তাই না? আমরা নয়তো কিন্তু কি করতে পারি না, এই যে সাহিত্যটাকে উপভোগ করতে পারি না। এই ভাব এবং রসের সম্মিলনে আমাদের মনে একটা অনুভূতি তৈরি হয়। সেই অনুভূতিটা আমাদেরকে কি বিগলিত করে ফেলে, আমাদের যে একটা উপলব্ধি তৈরি করে, আমাদের মধ্যে একটা ভাব, একটা একটা মানে চিন্তার তৈরি করে, ঠিক আছে? এগুলাকে কোনোটাকে আসলে কিন্তু কি আমরা একটাকে বাদ দিয়ে আরেকটাকে বিচার করতে পারবো না। তো এজন্যই বলা হয় যে রস যেমন কাব্যের আত্মা, আবার ভাবটাও সেটা হচ্ছে গতি। তো এই ভাবের সাথে এই আরেকটি ভাবের একটা রসের সাথে আরেকটা রসের আবার কি বিস্তর কি ব্যবধান থাকতে পারে। যেমন মনে করো আমার হাসির সাথে কান্নার, ওকে, হাসির সাথে কান্নার কি মিল থাকতে পারে? হুম। আবার কেউ যখন একটা আনন্দের কবিতা লিখলো, তার সাথে একটা দুঃখের কবিতার মিল কি থাকতে পারে? না থাকতে স্যার। পারে? থাকতে পারে না। তো এই কারণে আমাদের এই বিভিন্ন রকম ভাব বিভিন্ন রকম রসের সৃষ্টি করে। আর একটা রস আরেকটা রস থেকে সম্পূর্ণ আলাদা, একটা ভাব আরেকটা ভাব থেকে সম্পূর্ণ আলাদা। বুঝা গেছে? এখন আসো আমরা যেটা আলোচনা করবো সেই রসের উপাদান। আমরা তো এতক্ষণ পড়ছি ভাব, ভাব থেকে আমাদের রস তৈরি হয়। তো রসের তো অনেকগুলো উপাদান থাকে, যেমন আমরা মিষ্টি রস যদি বানাতে যাই সেখানে পানি দিতে হবে, এলাচ দিতে হবে, চিনি দিতে হবে, এরকম অনেকগুলো উপাদান দিতে হয় না? ঠিক আছে। জি স্যার। যে জি স্যার। আমাদের এই সাহিত্যের ইয়েতেও রসের কিছু উপাদান আছে। এই রসের উপাদানগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার স্থায়ী ভাব, দুই নাম্বারটা হচ্ছে তোমার বিভাব। আমরা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এখন আলোচনা করব। তারপর তিন নাম্বারটা হচ্ছে অনুভাব, এবং চার নাম্বারটা হচ্ছে সঞ্চারী ভাব। ঠিক আছে। তো সাহিত্যের আমাদের যে সৃষ্টি বলতে আমরা ভাব এবং ভাব প্রকাশের উপায় বা পদ্ধতিটাকেই কি বুঝে থাকি, তাই না? তো আহ উপায়টা হচ্ছে আমাদের রূপ। যেমন মনে করো আমি কবিতা লিখবো নাকি গল্প লিখবো নাকি গান লিখবো, সেটা হচ্ছে আমার রূপ। ঠিক আছে। আর এই যে ভাবটা আসে, সেই ভাবটা হচ্ছে আমাদের রসের উৎস। তাহলে আমাদের রসের উৎসটা কি বলতে পারি? রসের উৎস হচ্ছে ভাব। ঠিক আছে। রসের উৎস হলো কি ভাব, এবং সেই ভাব থেকে আমাদের রসটা তৈরি হচ্ছে। তাহলে এই রসের আবার তিন চারটা আবার পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আসতেছে আমাদের স্থায়ী ভাব। স্থায়ী ভাবটা জিনিসটা কি? আমাদের সোজা কথা, কিছু কিছু দেখবে যে কবিরা সবসময় কবিতার খাতা, বই এগুলো সাথে সাথে কেন রাখে বলতে পারবে? এগুলো সাথে সাথে রাখে কারণটা হচ্ছে যে আহ, হঠাৎ করে তার মনে একটা ভাব আসে। হুম। সে ভাবটা সে
সাথে সাথেই কি লিখে রাখতে লিখে পারে। ফেলে। এই ভাবটা আবার পরে স্থায়ী নাও থাকতে পারে। সেইটা তোমার ইয়েতে চলে যায়। আমাদের অনেক সময় অনেকগুলা ভাব আসে, মনে অনেক ধরনের ভাব আসে, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেটা আমাদেরকে ভাবিয়ে তুলে, যেটা আমাদেরকে মনের ভিতরে একটা ধাক্কা দেয়, অনেক বড় একটা আলোড়ন তৈরি করে। সেগুলোকে বলা হয় স্থায়ী ভাব। ঠিক আছে? তা আমাদের মনে নানা কারণে এই স্থায়ী ভাবের তৈরি হতে পারে। হয়তো তুমি তোমার চোখের সামনে কোনো অন্যায় ঘটনা দেখলা, ঠিক আছে? আবার কখনো কখনো তুমি হয়তো বা এই সমসাময়িক ঘটনা প্রবাহ দেখে, বা আমাদের এই যে কি হচ্ছে না হচ্ছে আশেপাশে, সেগুলো দেখে তোমার মনে একটা উম আলাদা ভাবে তো হতে পারে। সেটা প্রকৃতির কারণে তোমার একটা আলাদা ভাব তৈরি হতে পারে। তো এরকম আমাদের নানা কারণে এই ভাবগুলা মনের ভিতরে আসে, নানা কারণে ভাবগুলো আসে। আবার এই ভাবগুলো যখন কিছু কিছু ভাব সাথে সাথেই উম ইয়া হয়ে যায়, আবার কিছু কিছু ভাব আহ কি করে, স্থায়িত্ব লাভ করে। তো এরকম স্থায়িত্ব লাভ করে যে ভাবগুলো, সেটাকেই স্থায়ী ভাব বলে। দেখবে যে এই যখন সাহিত্যটা রচনা করবে, তোমাকে ওই যে বললাম যে কিছু কিছু জিনিস হয়তো দেখলা, একটা লোক একটা লোকের ইয়াতে মানে আঘাত পাইছে, একটা গাড়ি এসে তাকে দেখে তোমার খারাপ লাগলো, কেমন? এটা হচ্ছে যে একটা অস্থায়ী ভাব। কিন্তু মনে করো যে তুমি দেখলা যে একটা মানুষকে, এমন একটা ঘটনা দেখলা যেটা তোমার কাছে অবাস্তব মনে হয়েছে, বা খুব বেশি মানে এটা কি বলবো, অনিয়ম মনে হয়েছে। তখন সেটা তুমি বাসায় আসলেও কি হচ্ছে না, তোমার মন থেকে যাচ্ছে না। এরকম অনেক ঘটনা হয় না? ভুলতে পারে না, 2 দিন 3 দিন 4 দিন, 1 বছর 2 বছর, এরকম অনেক ঘটনা আছে না? আছে তোমাদের জীবনে? ভুলতে পারো না, চাইলেও ভুলতে পারো না? নাই স্যার। নাই? তাহলে তোমার না। জীবনে কি করছো তুমি? অনেক আছে স্যার। নজরুলের তো অনেক আছে, জি মর্জিনার স্যার। কিছুই নেই। মর্জিনার জামাই তো মাথা ফাঁসরাবে, কবে যে আমি বাংলার একটা মেয়ে বিয়ে করলাম, কি কবিতা সবিতা শুনবো, গান টান শুনবো। এই মেয়ে তো দেখি কিছুই পারে না, মর্জিনা। জি স্যার। হ্যাঁ, মুবাশিরা আছো? নাই নাই। মুবাশিরা নাই। তারপর হচ্ছে খাদিজাতুল, ইশরাত জাহান, আব্দুল আওয়াল, সোহাগী। সোহাগী আছো? জি স্যার আছি। সোহাগীর না বিয়ে হয়েছে? না স্যার। ও আচ্ছা, তো বিয়ে কি কবে হবে? 2024 চলে আসলো। করবো আর কি। আহ বিয়া বসবা নাকি বিয়ে করবা? বসবো। ছেলেরা বলো দেখি, বসা আর করার সাথে পার্থক্য কি? দেখো ছেলেরা পারে না, মেয়েরা অনেক আগায় আছে। তো যাই হোক, অভিজ্ঞতা নেই। আমাদের এরকম স্থায়ী ভাব, মনের ভিতরে কিছু কিছু ঘটনা থাকে যেটা আমরা ভুলতে পারি না। মনে করো কেউ তোমাকে একজন অপমান করছে, হ্যাঁ, ওই যে যে অপমান করছে তারে তুমি তুমি যদি 20 বছর পরেও দেখো, তোমার কিন্তু মাথা টাস করে গরম হয়ে যাবে। আছে না এরকম? তো এই যে জি স্যার। এদেরকে, এগুলাকে বলা হচ্ছে আমার স্থায়ী ভাব। এটা একটা দৃঢ়ভাবে স্থায়িত্ব লাভ করা হয়। তো আমাদের এই স্থায়ী ভাবের আবার অনেকগুলো ফর্ম আছে। ঠিক আছে? স্থায়ী ভাব থেকে স্থায়ী ভাব, সরি, স্থায়ী ভাব যেটা আছে সেগুলোর আবার তোমার 9টা ধরন, 9টা ইয়ে আছে। স্থায়ী ভাবের 9টা স্থায়ী ভাব আছে। এই 9টা স্থায়ী ভাব কি কি? একটা হচ্ছে যে তোমার রতি। রতি মানে তো আমরা বুঝি, রতি মানে হচ্ছে যে তোমার যে সেক্স করার যে ইচ্ছা। ওকে? তারপরে আহ প্রেম প্রীতি। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে তোমার এই যে হাস বা হাসি। হাস মানে হচ্ছে যে হাসি, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে তোমার শোক, মানে দুঃখ।
ওকে। তারপর 4 নাম্বার আছে, 4 নাম্বারটা হচ্ছে তোমার ক্রোধ, রাগ, ক্ষোভ, অভিমান, যেটা ঠিক আছে। তারপর 5 নাম্বার হচ্ছে যে উৎসাহ, বা আমরা যেটাকে এখন মোটিভেশন বলি। হ্যাঁ। তারপরে 7 নাম্বার, 7 নাম্বারে আছে তোমার এই ভয়, আমরা যেটাকে ওই যে হরর বলি, তাই না? আমরা যে হরর মুভি দেখি না, এরকম ভয়। আবার 8 নাম্বার হচ্ছে তোমার জুগুপ্সা। জুগুপ্সা জিনিসটা হচ্ছে যে কি, যেটা তোমার ঘিন লাগে বা তুমি মানে গাড়ি করে উঠে, এরকম একটা তোমার ভয়ও না, ইয়েও না, প্রচন্ড তোমার মানে বমি চলে আসে, এরকম একটা কিছু ব্যাপার আছে না, এগুলাকে বলা হয় জুগুপ্সা। যেমন ওই যে আমরা কিছু ভায়োলেন্স মুভি দেখি, একটা মুভি আছে এরকম SAW, নামে একটা মুভি আছে। ওকে। তো এখানে একটা জায়গায় আমি একটা ইয়ে দেখছিলাম, যে একটা লোককে গাড়ির সিটের সাথে এই গাম দিয়ে লাগাই দেওয়া হয়েছে। এখন তারে যদি বাঁচতে হয়, সে কি করবে? ওই ইয়া শহর টাইনে উঠে দিতে হবে। এখন ওইটা টাইনে উঠতে গেলে তার গায়ের চামড়া সব উঠে যাচ্ছে। তো এইভাবে সে বাঁচার জন্য গায়ের চামড়া উঠে গেলে যাক, এইভাবে সে উঠে গেছে। তো এই যে মানে এটা দেখে মানে আমার গায়ের পুরা গা গুলায় উঠছে, এটাকে বলা হয় জুগুপ্সা। এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে আছে 9 নাম্বারে যেটা, সেটা হচ্ছে যে আমার বিস্ময়। ঠিক আছে। 8টা হয়েছে স্যার। 1 2 3 4 5, আচ্ছা 6 নাম্বারটা বলি নাই না? তাহলে আরেকটা হচ্ছে যে আমাদের সম্ভাব। এই এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন। আহ তাহলে 6 নাম্বারটা এখানে আমি লিখি নাই, 6 নাম্বারটা হচ্ছে এটা। এটা হচ্ছে সম্ভাব। সম অর্থ কি, মানে নিবৃত্ত বা আহ উপশম হওয়া। ওকে। নিবৃত্ত বা আহ উপশম। নিবৃত্ত বা উপশম বলতে কি বোঝায়? আহ মনে করো, উম আমরা ওই যে এই, দেখলাম যে কি, গুন্ডা এসে নায়িকাকে তুলে নিয়ে গেছে, নায়ক কি ছুটে যাচ্ছে, তারপর যে নায়িকাকে উদ্ধার করলো, তো আমরা এই যে টেনশন থেকে একটা রিলিফ পেলাম, তাই না? তো এটা জি স্যার। হচ্ছে আমার সংবাদ, নিবৃত্ত বা উপশম। তো এরকম করে অনেকগুলো কি ভাব আমাদের মনে আসে, বা আমরা ওই যে অনেক সময় ইউটিউবে অনেক গান শুনি, সেই গানগুলো রিল্যাক্স মুডে আমাদের মনটা অনেক ভালো করে দেয়, বা আমরা মনটা ফ্রেশ করে দেয়। হ্যাঁ। ডিপ রিল্যাক্সেশন মুভি, ডিপ রিল্যাক্সেশন যে আহ ইয়েগুলা আছে, এরকম অনেক গান আছে, ইউটিউবে সার্চ দিলে দেখবা যে ওই যে অনেক বেশি রিল্যাক্স লাগে। তোমরা মেডিটেশন করো? মেডিটেশন করো কেউ? মেডিটেশন কি জানো? যোগ ব্যায়াম স্যার। যোগ ব্যায়াম না, এটা হচ্ছে যে ধ্যান করা, ঠিক আছে? ধ্যান করার বিষয়টা হচ্ছে মেডিটেশন। মানে তোমার মনকে প্রশান্তি দেওয়া। হ্যাঁ। এই জিনিসটাকে বলা হয় ধ্যান। আমাদের নবীজি কিন্তু কি আহ কোন গুহায় ধ্যান করতেন? হেরা গুহায় ধ্যান করতেন। হেরা গৌতম গৌতম বুদ্ধ কোথায় হেরা গিয়ে গুহায়। ধ্যান করতো? লুম্বিনী নামক একটা গাছের নিচে, তাই না? বুদ্ধ গয়া না স্যার? হ্যাঁ, ওইটা একটা বুদ্ধ গাছের গয়া নিচে স্যার হ্যাঁ, বুদ্ধ গয়া, লুম্বিনী লুম্বিনী নামক একটা গাছ আছে, সেই গাছের নিচে বসে ধ্যান করতো। এরকম আমরা দেখবো যে আমাদের যে মহাপুরুষ বলতে আমরা যাদেরকে বুঝি, তারা সবাই কিন্তু কি করছে, এই ধ্যান জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। যাই হোক, এই ধ্যান করলে আমাদের এই নিবৃত্ত বা উপশমের ব্যাপারটা চলে আসে। তোমরা একটা মেডিটেশন করার চেষ্টা করবে এই বয়স থেকে, কেমন? তোমাদের দেখবা যে ফোকাস, তোমাদের জেনারেশনের একটা বড় সমস্যা হচ্ছে যে তোমরা ফোকাসটা ধরে রাখতে পারো না। হুম। এই মানে কোন একটা বিষয় তুমি দেখবা যে তোমরা একবার মনে হয় যে না ড্রাইভিং শিখি, একবার মনে হয় যে না কম্পিউটার শিখি, একবার মনে হয় যে না ওই ইয়া করি, দেশের বাইরে চলে যাই, একবার মনে হয় যে ব্যবসা করি, একবার মনে হয় যে না সরকারি চাকরি পড়ালেখা শুরু করি। এই যে আমাদের ফোকাস থাকে না, একটা ফোকাস তোমাদের থাকতে হবে, যে তুমি কি করবা সেটা ডিসিশন নাও, এখন থেকে ডিসিশন নিয়ে ফেলো। তাহলে দেখবে যে আহ, এই তোমার লাইফটা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ।
এখন তুমি যদি ফোকাস ধরে রাখতে না পারো, এক একবার এক এক চিন্তা করো, হ্যাঁ, তাহলে তোমার জন্য ধ্যানটা হতে পারে একটা কি ভালো কি উপায়। তো তোমরা ধ্যানটা যে ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের আহ, মানে ইয়ে করে আসতে হবে, কিভাবে মেডিটেশন, মেডিটেশন ফর বিগিনার্স এভাবে লিখে সার্চ দিলে মেডিটেশন করো, জাস্ট 5 মিনিট 5 মিনিট 10 মিনিট করে মেডিটেশন করো। হুম, মেডিটেশন, হ্যাঁ, ফর বিগিনার্স, এভাবে শুরু করো, দেখবে যে অনেক কাজ দিবে, জাস্ট ডেইলি জাস্ট 10 মিনিট সর্বোচ্চ, হ্যাঁ, 10 মিনিট করে ট্রাই করো। তো যাই হোক, আমরা স্থায়ী ভাবটা কি জিনিস বুঝতে পারলাম আশা করি। স্থায়ী ভাব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যাই হোক, স্থায়ী ভাবের পরে আমাদের কি ভাবটা আসতে পারে দেখি, বলো তো দেখি। এই স্থায়ী ভাব থেকে আমার রসের সৃষ্টি হয়, তাই না? হুম, আমরা এখানে এখন এই যে রসের যে বিভিন্ন ইয়েগুলো আমরা যে এখানে রস, বিভিন্ন প্রকার রসের যে উৎপত্তি হয়, সেই রসের উৎপত্তি গুলো এখানে আমরা আলোচনা করব। বুঝে গেছে? প্রথমে আসো আমরা যেটা আলোচনা, যে আমরা অলরেডি কিন্তু কিন্তু ইয়ে থেকে প্রথমে আসে দেখি আমাদের 1 নম্বরে আসে যে আদি স্থায়ী ভাব। রস। আমরা যদি স্থায়ী ভাবটা, এই স্থায়ী ভাব, এই স্থায়ী ভাবের আলোকে যে রসটা আসে সেই রসের নামটা আমরা এখানে আলোচনা করব। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে এই 9টা রস, 9টা স্থায়ী ভাব একদম ভালো করে শিখে ফেলতে হবে। প্রথমে হচ্ছে যে আমাদের 9টা স্থায়ী ভাবের প্রথমটা হচ্ছে রতি। রতি থেকে আমাদের যেটা আসে আদি বা আহ সিঙ্গার। সিঙ্গার। আদি বা সিঙ্গার বলতে কি বোঝায়, বা এটাকে আরেকটা নাম আছে মধুর রস। হ্যাঁ, মধুর রস সিঙ্গার। মানে সোজা কথা হচ্ছে যে শারীরিক সম্পর্ক স্থাপন করার যে আগ্রহ বা ইচ্ছা যে ইয়ার মাধ্যমে আসে সেটাকে বলা হয় রতি বা সিঙ্গারিয়া। কেমন? তারপর দেখবা 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হলো যে কি ছিল, উৎসাহ। 2 নম্বরে আমরা উৎসাহ, স্থায়ী ভাব, এখান থেকে আসে আমাদের বীর রস। বীর। হ্যাঁ, হুম। বীর রসের যেমন মনে করো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যটা বীর রসে লেখা। হ্যাঁ, ঠিক আছে। তো এবারে আবার মনে করে এই যে আমরা কেজিএফ মুভি দেখলাম, কেজিএফ মুভিতে কি আছে, তার নায়কের বীরত্ব দেখাচ্ছে, হ্যাঁ, ওই যে বলে কি ডায়লগ, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, আই ডোন্ট লাইক ভায়োলেন্স বাট ভায়োলেন্স লাইক মি। হ্যাঁ, তো এই যে এগুলো হচ্ছে যে আমার কিসের উদাহরণ, উৎসাহ বা বীর রসের উদাহরণ। এরপর আসতেছে আমাদের শোক। হুম, শোক থেকে আমাদের কি আসে, করুণ রস। কি আসে? করুণ করুণ। রস। শোক থেকে আসে আমাদের করুণ রস। তারপর হচ্ছে যে 4 নম্বরে ধরো আমাদের বিস্ময়। বিস্ময় থেকে কি আসে? বিস্ময় থেকে আসে অদ্ভুত। হ্যাঁ, তোমরা দেখবা যে এই যে এই হিন্দি মুভি দেখছো, বাহুবলী দেখছো? দেখছি স্যার। ওখানে দেখবা বাহুবলীতে এরকম বলে অদ্ভুত। হুম, ওদের মানে যে সময় তার ছেলে ইয়েটা করে তখন সে বলে ওটা অদ্ভুত, মানে বিস্ময় আর প্রকাশ করতেছে এখানে, বুঝে গেছে? তা জি স্যার। যেহেতু এগুলো আমাদের সংস্কৃত রীতি থেকে বাংলা ভাষায় আসছে, সেহেতু এখানে কিছু তোমার ওই যে এটা কি বলে, হিন্দি ইয়াগুলোও চলে এসেছে। তারপরে আসতেছে তোমার ওই যে হাস ভাব, যেটা বললাম, যেটা দেখে শুনে আমাদের কি আসে, যে আমরা হাস ভাব মানে কি, আমাদের এগুলোতে হাসি বা ইয়া আসে, সেটা এখান থেকে আসে, আমাদের কি রস আসে, হাস্য রস। হাস্যরস। হ্যাঁ, যেমন মনে করো আমরা কৌতুক বললে হাসি না, সেটা হচ্ছে যে হাস ভাব। এরকম কোনো ঘটনা থাকে মানে মজার ঘটনা উল্লেখ করা হলো, তখন সেগুলোতে এই জিনিসগুলো থাকে। তারপর হচ্ছে যুগুপসা। যুগুপসা মানে তো আমি আলোচনা করেছিলাম, যুগুপসা থেকে আমাদের কি ধরনের ইয়ে আসে, সেটা হচ্ছে যে বীভৎস, তাই না? আমরা ওই যে বীভৎস, বীভৎস বলতে আমরা কি বুঝি, ওই যে হঠাৎ করে তোমার সামনে একটা মনে করো দেখলা যে একটা কিছু হয়ে গেল, অনাকাঙ্ক্ষিত কিছু, তুমি সেটা দেখে ইয়ে করে দিছো, ওই আমরা
আহ মুক্তিযুদ্ধের সময়, হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় ওই ঢাকা ইউনিভার্সিটির ছেলেদেরকে দিয়ে কবর খুঁড়াইছে, সে কবর খুঁড়ে এদেরকে আবার গুলি করে ওই কবরের ভিতরে ফেলছে। তো এটা আবার বুয়েটের একজন টিচার অনেক দূরের থেকে কি করছিল, ভিডিও রেকর্ড করছিল। তখন কিন্তু ভিডিও ক্যামেরা খুব বেশি রেয়ার ছিল। তো যাই হোক, এটা ভিডিও ক্যামেরা যখন পরবর্তীতে আমেরিকায় টিভিতে এটা দেখানো হলো, তখন ওখানে অনেকেই কি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হইতে হয়েছে। তো তখন সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আমেরিকার ইয়েতে তো মুভি টুবিতে তো অনেক ভায়োলেন্স দেখানো হয়, এরকম বিভৎস ইয়ে দেখানো হয়, তোমরা দেখবো মুভিতে কিন্তু এরকম একটা রেটিং দেওয়া থাকে ভায়োলেন্স, হ্যাঁ, এরকম একটা রেটিং দেওয়া থাকে না ভায়োলেন্সের, দেখছো? না স্যার। দেখবা মুভি রেটিংস এ দেয়া থাকে ভায়োলেন্স। ওই তোমরা যদি ওটিটি প্ল্যাটফর্মে দেখো, ওই যে অনলাইনে যেমন হইচই আছে, নেটফ্লিক্স আছে, এখানে কোন একটা মুভি দেখতে গেলে ওখানে লেগাই থাকে ভায়োলেন্স, ফাউল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তো এগুলো দেখে আমাদের একটা বিভৎস ভাবে তৈরি হয়। এরপর আসা আমাদের 7 নম্বরে হচ্ছে যে তোমার যে ভয় ভাব। হুম। ভয় ভাব যেটা আসে, ভয় ভাব থেকে আমাদের কি আসে, ভয়ানক রোষ। ভয় ভাব থেকে আসে আমাদের ভয়ানক রস। যেমন মনে করো ওই যে আমরা বললাম না যে আহ ওটা কি বলে, হরর মুভিগুলা, ঠিক আছে, সে হরর মুভিগুলাতে এরকম ভয়ানক রস এরিয়াটা আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে যে 8 নাম্বার, 8 নাম্বারে আমাদের আসে ক্রোধ। হ্যাঁ, ক্রোধ বা আমাদের যে অভিমান, যে ব্যাপারটা আছে, সেই ক্রোধ থেকে আসে আমাদের কি, রৌদ্র। হ্যাঁ, রৌদ্র, যেমন মনে করো এই যে আমরা দেখতে পাই যে রাবণ যখন কি করলো, তার পুত্রের ইয়েতে, যুদ্ধের ইয়েতে ক্রোধ যখন প্রকাশ পেল, তখন ওইখানে অগ্নিগিরি ফেটে যাচ্ছে, হ্যাঁ, সমুদ্রের পানি তোলপাড় শুরু হয়ে গেছে, এই যে এগুলাতে ক্রোধ প্রকাশ পায়, ঠিক আছে, বা এটাকে বলা হয় রৌদ্র রস। ওকে। সর্বশেষ হচ্ছে যে আমাদের 6 নাম্বার, যেটা হচ্ছে যে 9 নাম্বারে, 9 নাম্বারে সেটা হচ্ছে যে কি, সমভাব। সমটা আমরা তো বলছিলাম যে শ্রান্তি বা ইয়া, সেখান থেকে এসেছে শান্তরস। তাহলে আমরা 9 প্রকার রস এবং তাদের যে মূল ভাব, যে আমাদের যে স্থায়ী ভাবটা আছে, সেই ভাবের আলোকে কোনটা কি রস, সেগুলো আলোচনা করে ফেললাম। এখন আসো, এই যে যে রসটা তৈরি হইলো, তাই না, রসটা তৈরি হওয়ার পরে সেই জিনিসটা আবার কি করতে হবে, মানে ট্রান্সফার হইতে হবে না? আমার কথাটা বুঝাইতে পারছি? জি স্যার। তোমরা মোবাইলে মনে করো এই যে একটা মোবাইল, হ্যাঁ, এই যে একটা মোবাইল, এই মোবাইল থেকে এই মোবাইলে আমরা ডাটা ট্রান্সফার করি না, না স্যার। মাধ্যমে ডাটা ট্রান্সফার করি না। ওই যে যে আমাদের একটা স্থায়ী ভাব, মনে করো এই মোবাইলটা হচ্ছে আমার স্থায়ী ভাব, এখানে একটা রস তৈরি হয়েছে, এই রসটা এটা হচ্ছে যে আমার পাঠক বা দর্শক, হ্যাঁ। তো তার ভিতরে এই যে এই জিনিসটা ট্রান্সফার করতে হবে না, সেটা কিভাবে হবে, ওকে, সেটাই বিভাবে আলোচনা করা হয়। তো আহ মানে আহ এটা কি বলবো আমি, যে যার সাহায্যে পাঠক বা দর্শক, হ্যাঁ, তার মনে যে উম, বিভিন্ন ধরনের ভাবগুলো যেগুলো আছে, আমরা আলোচনা করলাম একটু আগে, হ্যাঁ, যে মনে, তার মনে যে বিভিন্ন ধরনের ভাবগুলোকে আহ সে গ্রহণ করে এবং সেটা আবার তার মনের ভিতরে আরেকটা রস তৈরি করে, তখন সেটাকে বলা হয় বিভাব। যেমন মনে করো, আমরা মনে করো একটা দুঃখের নাটক দেখে, এটা কি ছিল, দুঃখের নাটকটা মনে করো শোক, হ্যাঁ, শোকের নাটক দেখে আমার মনের ভিতরে একটা কিসের তৈরি হইলো, শোকের নাটক দেখে আমার মনে একটা ব্যথা তৈরি হলো, তাই না? আবার মনে করো আমি একটা অন্যায় দেখলাম, হুম, অন্যায়ের ইয়েতে দেখে সেটা আমার মনে আমার কি আসলো, ক্রোধ তৈরি করলো, তাই না? তাহলে দেখো এই যে ব্যথা বা করুণা, হ্যাঁ, এগুলো আমাদের রসের ওই যে স্থায়ী ভাবের সাথে মিল আছে। হুম।
তারপরে আমি ভয়ঙ্কর একটা কিছু ঘটলো, ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর ব্যাপার যেটা আছে, হ্যাঁ, ভয়ঙ্কর ইয়ে থেকে আমি কি হচ্ছি, ভয় পাচ্ছি বা ভীত হচ্ছি। এই যে যে ব্যাপারগুলো এখানে চলে আসতেছে, এটাই হচ্ছে আমার বিভাব। তো আমার সোজা কথা, একজন কবির কোন একটা ঘটনা দ্বারা আহ অনুপ্রাণিত হয়ে তার মনে একটা কি আসে, ভাব আসে। সেই ভাবটা সে রসে রূপান্তরিত করে কোনো কবিতা, গান এগুলো লেখে। ওকে, আমরা যখন জি সেই কবিতা, গান বা ইয়াগুলো পড়ি, সেটা তখন আমাদের মনের ভিতরে কি করে, ওই যে কবির মনে যে ভাবটা তৈরি হয়েছিল, সেই ভাবটা এখানে তার আমাদের পাঠক বা দর্শকের মনেও কি হয়, সমানভাবে সঞ্চারিত হয়। তখনই বুঝছি। এটাকে বলা হয়, যে প্রক্রিয়াটাতে ওই জিনিসটা সঞ্চারিত হয়, সেটাকে বলা হচ্ছে আমার বিভাব। বুঝা গেছে? তো সোজা কথা আমরা বলতে পারি যে এই যে যে বিভিন্ন ফিলিংস গুলো, হ্যাঁ, নানান কারণ আমাদের মনে জাগিয়ে তোলার নামটাই হচ্ছে বিভাব। বিভাগ। বুঝা গেল? জি স্যার। ওকে, এখন এই বিভাগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে যে তোমার অবলম্বন, আর একটা হচ্ছে তোমার উদ্দীপন। একটা হচ্ছে কি অবলম্বন, আর একটা হচ্ছে আমার উদ্দীপন। আমরা এখন আহ, অবলম্বন এবং উদ্দীপন নিয়ে একটু আলোচনা করব। অবলম্বন বলতে আমরা কি বুঝি? এই যে অবলম্বনটা আছে, অবলম্বন বলতে কি বুঝি? মানে আহ যে বস্তুটাকে অবলম্বন করে আমার সোজা কথা রসের জন্ম হয়, তাকে অবলম্বন বিভাব বলে। যেমন মনে করো, আমরা এই যে করোনার সময় কি হয়েছে, বাতাসের মাধ্যমে করোনা ছড়াইছে না, একটা অবলম্বন জি স্যার। ইয়ে করছে না? তাহলে এই এই যে যে কোন জিনিসটা এখন অবলম্বন করে, অবলম্বন করে কোন জিনিসটা ট্রান্সফার হচ্ছে, রসটা ট্রান্সফার হচ্ছে, তাই তো? তাহলে এই যে জি আমার রসের যে অবলম্বন, সেটাকে বলা হচ্ছে অবলম্বন। বুঝে গেছে? রসের অবলম্বনকে বলা হচ্ছে কি অবলম্বন। মনে করো তোমার একটা মিষ্টির প্যাকেট থেকে একটা ইয়ার উপরে একটা পাইপের উপরে রসটা পড়লো, সেই রসটা বাইয়া বাইয়া তোমার কাছে আসলো। তাহলে রসটা কি ওই পাইপটাকে অবলম্বন করে আগাইছে না? তো ঠিক তেমনি কবির যে ইয়াটা আছে, সেটা একটা কিছু দ্বারা আমাদের মনে কি করে, আহ অবলম্বন করে আমাদের মনে সেই ভাবটা তৈরি করে। যেমন মনে করো রামায়ণের রাম চরিত্রটা, সীতা রাবণ যে চরিত্রটা আছে, ঠিক আছে, বা মানে নায়ক নায়িকার যখন অন্তরঙ্গ দৃশ্যটা ইয়ে হয়, সেগুলো হচ্ছে অবলম্বন বিভাগ। তো এই আহ বিভিন্ন চরিত্রকে অবলম্বন করে, বিভিন্নকে বস্তুকে অবলম্বন করে আমাদের মনে, কবির মনের যে চিন্তাটা প্রভাবিত হয়, প্রকাশিত হয়, সেটাকে বলা হচ্ছে অবলম্বন বিভাগ। আরেকটা হচ্ছে যে উদ্দীপন। আমরা এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কি উদ্দীপন কাকে বলে। আবার। একটা কথা, যেই জিনিসটা দ্বারা রস সৃষ্টির একটা তোমার কি তৈরি হয়, পরিবেশ তৈরি হয়। ওকে, যে জিনিসটা দ্বারা জি রস স্যার। সৃষ্টির একটা পরিবেশ সৃষ্টি হয়, তাকে উদ্দীপন বিভাগ বলে। ঘটক স্যার। যেমন, হ্যাঁ, স্যার, ঘটক হবে স্যার। ঘটক। ঘটক, হ্যাঁ ঘটক ঘটক, হবে স্যার। হ্যাঁ ঘটক, হ্যাঁ। মানে যেটাকে অবলম্বন, মানে যে জিনিসটা দ্বারা আমাদের একটা রস সৃষ্টির একটা পরিবেশ তৈরি হয়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে উদ্দীপন বিভাগ। যেমন মনে করো বর্ষা, তাই না? বর্ষাকালে আহ, বিরহ তৈরি হচ্ছে কারোর জন্য, এই প্রকৃতি মনের ভিতরে একটা কি রসের সৃষ্টি পরিবেশ তৈরি করছে। কখনো রোমান্টিক হতে পারে, কখনো ভয়াবহ হতে পারে, কখনো বা এই যে একটা প্রকৃতি নানাভাবে নানা কিছু দ্বারা মনের ভিতরে ইয়ে করে না,
ঠিক তেমনি উদ্দীপন বিভাবটার জন্য এই রস এই ইয়েটা হচ্ছে সেরকমই একটা কিছু। আহ বা হতে পারে সেটা জ্যোৎস্না রাত হতে পারে, ঝড় রাত হতে পারে, অথবা কোনো যুদ্ধক্ষেত্র হতে পারে। হ্যাঁ, বা মনে করে যে কালকে রাত্রে যেমন 31st নাইটে বাজি ফুটাচ্ছে, এটা অনেকের জন্য আনন্দের ছিল, আবার অনেকের কাছে ভয়াবহ ছিল, যাদের হার্টের সমস্যা আছে তারা ইয়ে করছে। বা এই যে পাখিগুলো যখন উড়ে উড়ে যাচ্ছিল, তাদের মনেও কি একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তাহলে এই যে সোজা কথা রস সৃষ্টির পরিবেশ তৈরি করে যে জিনিসটা, সেটাকে বলা হয় উদ্দীপন কি বিভাব। ক্লিয়ার? জি স্যার। এখন আসো আহ আরেকটা জিনিস যেটা আছে, অনুভাব। ওকে, আচ্ছা খেয়াল করো, এখানে আমি আরেকটা জিনিস তোমাদের একটু বলি। অবলম্বন আর উদ্দীপনের ভিতরে একটা মিল তোমরা বুঝবা যে নায়ক নায়িকা কিন্তু আহ যখন মিলিত হচ্ছে, তখন কিন্তু আমাদের মনে ওই ইয়াটা আসে না। যেমন ওই যে বাহুবলী মুভি দেখছো, বাহুবলী মুভিতে ওই যে নায়ক নায়িকা যখন তাদের মনের ভিতরে ইয়ে হইলো, তখন পরিবেশটা কিন্তু অন্যরকম দিতে হইছে। ফুল আছে, পাখি আছে, এরকম একটা পরিবেশ দিতে হইছে না? জি তাহলে স্যার। ওইটা হচ্ছে তোমার নায়ক নায়িকা ছিল, তোমার অবলম্বন, আলম্বন। আর পরিবেশটা ছিল, আশেপাশের পরিবেশটা ছিল কি ঝর্ণা, পাখি, ফুল, এগুলো ছিল আলম্বন, উদ্দীপন। বুঝা গেছে? এখন আমরা যেটা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে আমার অনুভাব। অনুভাব কি? ভাব প্রকাশ, ভাবের প্রকাশ রূপটাই হচ্ছে আমার অনুভাব। ওকে ওকে, মানে অর্থাৎ যা দ্বারা আমরা সুখ দুঃখের অবস্থাটা আমরা অনুধাবন করতে পারি। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে অনুভাব। আহ আহ সোজা কথা বলতেছি যে আমাদের যে, আমরা এইভাবে বলতে পারি যে কারণ সমূহের পেছনে ভাবটাই হচ্ছে যে কি অনুভাব। মনে করো এই যে আহ নায়ক নায়িকাকে দেখে তার মনে ভাব তৈরি হয়েছে কেন? নায়ক নায়িকাকে দেখে ভাব তৈরি হয়েছে, কিন্তু তার ভাবটা তৈরি হওয়ার পিছনে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে না? হয়তো নায়িকার হাসি ভালো লাগছে, হয়তো নায়িকার চোখ ভালো লাগছে, বা হয়তো বা তার নায়িকার সৌন্দর্য ভালো লাগছে, কথা ভালো লাগছে, তাই না? তো এই যে যে জি স্যার। ব্যাপারগুলো আছে, সেটাই হচ্ছে আমার অনুভব। ওকে, বা কোন একটা ঘটনা, যে ঘটনার কারণে ভাব তৈরি হয়েছিল, সেটাকে বলা হচ্ছে অনুভব। বুঝা গেছে? তো জি স্যার। আমাদের আমরা সোজা কথা বলতে পারি। আহ মনে করো আমরা ব্যথা পাইলো কেউ, ব্যথা কেন পাইছে? সে মাটিতে পড়ে গেছে। তাহলে এই মাটিতে পড়ার কারণে তার ব্যথা পাইছে, তাহলে এটা হচ্ছে তার অনুভব। কেউ একজন মনে অনেক দুঃখ হচ্ছে, কান্না করতেছে, কেন কান্না করতেছে? তার গার্লফ্রেন্ড তাকে ধোঁকা দিচ্ছে। ওকে, তো এই জি যে যে স্যার। একটা ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে আমার অনুভব। তো আমাদের অন্তরের মানে আমাদের ভাবটাকে বোঝায় এই উম এইসব অনুভব দিয়ে আমাদের অন্তরের যে ভাবটা, সেটা কি হয়? আহ উম আমাদের অনুভব। আরো যদি আমরা যদি স্পেসিফিক আচ্ছা। করে বলি যে নায়ক নায়িকার যে প্রত্যেকটা কাজ বা চেষ্টা, হ্যাঁ, সেটাই হচ্ছে আমার অনুভব। এখন বিভিন্ন রসের কারণে বিভিন্ন ধরনের অনুভবের তৈরি হয়। ওকে, মনে করো আমার যে একটা রস হচ্ছে তোমার মধুর রস। হুম, মধুর রস, তাই না? এই মধুর রসটা কারণটা কি? আহ মনে করো ওই যে আহ ঘাড় বাঁকানো, কথা বলা, বা চুল এই যে ইয়া করা, ঠিক আছে, এটা দেখে তার ভিতরে মধুর ভাব তৈরি হতে পারে, তাই না? আবার মনে করো যে হাসির যে হাস্যরস, হ্যাঁ, হাস্যরসের কারণ কি? হাসি হতে পারে, তারপর হচ্ছে চোখ ইয়া করা, ঠোঁট ইয়া করা, কেঁপে ওঠা। হ্যাঁ, তারপর করুণ রসের কারণ কি কি হতে পারে? করুণ রসের কারণ হতে পারে মনে করো এই যে কান্না। হুম, সে কান্না, বা মনে করো এইরকম আরো। তো এই যে একটা, মনে করো এই যে রৌদ্র রস, হ্যাঁ, যেটা দ্বারা প্রকাশ পাচ্ছে, যেমন মনে করো চোখ লাল হয়ে যাওয়া, রৌদ্র রস যখন আমরা বলি, হ্যাঁ, চোখ লাল হয়ে যাওয়া, হ্যাঁ, বা
মনে করো আমরা উদ্ভূত উদ্ভূত রসের যে ইয়েটা আছে সেটা কি হতে পারে, সেটা হতে পারে মনে করো যে বিস্ফোরিত চোখ, ঠিক আছে? বিস্ফোরিত চোখ যেটা, সেটাই হচ্ছে আমার উদ্ভূত রসের ব্যাপার। তো এই যে কারণ সময়ের পেছনের এভাবে আমাদের অনুভব গুলো কি হচ্ছে, প্রকাশ পাচ্ছে। এরপর সর্বশেষ আসতেছে আমাদের সঞ্চারী ভাব। ওকে, সঞ্চারী ভাবটা আসলে আমাদের এই আমাদের ইয়েটাইতেই শেষ হয়ে যায়। আমাদের সঞ্চারী ভাবের অনেকে বলতেছে যে এটার কোনো অস্তিত্ব নাই। এই সঞ্চারী ভাবটা কি কোনো অস্তিত্ব নাই বলতেছে। আচ্ছা, তো সঞ্চারী ভাবের আহ সৎ মানে নিজস্ব কোনো অস্তিত্ব নাই, এগুলা মানে আহ বলা যায় যে আমাদের স্থায়ী ভাব যেটা আছে, ঠিক আছে? আমরা স্থায়ী ভাবে বিভিন্ন ইয়ে পড়লাম না, স্থায়ী ভাবের সাথে এটা কি বলবো, বন্ধু হিসেবে আসে বা সহচর হিসেবে আসে, তার সাথে সাথে আসে, এগুলো এমনিতেই চলে আসে। যেমন মনে করো নদীর পানির সাথে লেখাটা বিভিন্ন একটু লাকড়ি সাদা করে দিলে ভালো হবে না? চলে আসে না, সেগুলো। তো স্থায়ী ভাব থেকে যে রসের সৃষ্টি হয় সঞ্চারী ভাব, সেই স্থায়ী ভাবটাকে কি করে শক্তিশালী করে তোলে বা স্পষ্ট করে তোলে, মানে ফিনিশিং দেয়। সোজা কথা, সঞ্চারী ভাবটা আমার কি করবে, একটা ফিনিশিং দিবে, বা মনে করো এই হ্যাপি স্যার এন্ডিংটা লেখাটা হতে পারে একটা সাদা করে ফিনিশিং। দিলে। হুম, মানুষের স্থায়ী ভাব, কাব্য নাটকের বিভাব, এগুলো সবগুলো রস, ঠিক আছে? এই রসটা যখন আমাদের মনে অবলম্বনের মাধ্যমে আসে, হ্যাঁ, তখন এটা একটা পরিণতি পায়। এবং এই তখন এই পরিণতিটা যখন একটা এস্টাবলিশ ইয়েতে যায়, তখন সেটা একটা কি করে ফিনিশিং একটা ইয়ে আসে, সেটা হতে পারে আমার সঞ্চারী ভাব। যেমন মনে করো আমি একটা মুভি দেখলাম, মুভি দেখে আমি খুব আনন্দের মুভি বা প্রেমের মুভি দেখলাম, সেটা দেখে আমি বাসায় আসতেছি, বা আমার কয়েকদিনে মনে মনে এরকম একটা প্রেমের ভাব থাকলো, সেটা হচ্ছে আমার সঞ্চারী ভাব, ঠিক আছে? বা মনে করো তুমি এই, ওই যে আমি যেমন কয়েকদিন আগে একটা ভূতের মুভি দেখছিলাম, সে ভূতের মুভি দেখে আমি রাত্রেবেলা আমার মানে এখন একটা কি ঘুমের ইয়ে আসতেছে না, বাথরুমে গেলে কিরকম ভয় ভয় লাগতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি সঞ্চারী ভাব, ঠিক আছে? মানে শেষ হওয়ার পরেও তোমার যে ফিলিংসটা থেকে যাবে, সেটাকে বলা হচ্ছে কি আমার সঞ্চারী ভাব। তো আমাদের এখানে সঞ্চারী ভাবের আহ, উম, ইয়াটা অনেক রকম আসতে পারে, অনেক ভাবে। আমাদের সাধারণত 33টা, ঠিক আছে, সঞ্চারী ভাবের 33টা সঞ্চারী ভাব আছে। সেটা হতে পারে তোমার ঘুম চলে আসা, হুম, তারপর হচ্ছে তোমার বিষাদ চলে আসা, বিরোধ তৈরি আসা, উন্মাদনা হওয়া, লজ্জা পাওয়া, হ্যাঁ, মনে একটা আনন্দ পাওয়া, স্বপ্নতে দেখা, হুম, বা আহ, উম, এই একটা মনে করো মোহ তৈরি হওয়া, জড়তা তৈরি হওয়া, এরকম 33টা ফিলিংস এর কথা বলা হয়েছে। তো সেগুলোকে বলা হয় সঞ্চারী ভাব বা কি বেবিচারী ভাব। এই সঞ্চারী ভাবের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে কি বেবিচারী। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আজকে রসের এই জিনিসগুলো আলোচনা করলাম। বিভিন্ন ধরনের রস সম্পর্কে আমি এটা পড়াচ্ছি না, কারণ এটা চলে আসছে অলরেডি। কালকে আমরা এই রসতত্ত্বের আরেকটা ক্লাস নিয়ে এটা রসতত্ত্বটা শেষ করে দিব। আমি যে জিনিসগুলো পড়ালাম সেই জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। এগুলো থেকে যদি ভালো করে জেনে নিতে পারো তাহলে আমাদের ব্যাপার এটা ইয়ে করার কোনো ব্যাপারই না। তাহলে কালকে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন আলোচনা করে অন্য ইয়েতে চলে যাব। কালকে তোমাদের ক্লাসটা হবে জাস্ট 9টার সময়। ওকে, জি স্যার। তোমরা 9টার ভিতরে আহ